আমার বিয়ে হয়েছে, এখনো এক সপ্তাহ হয়নি। কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার স্বামী আমায় একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, ছাদে কখনো যেও না, আর মায়ের কাছেও বেশি ঘেঁষো না। একই কথা প্রতিদিন শুনতে শুনতে আমার মনে নানা ধরনের প্রশ্ন জাগতে শুরু করলো। আমি মনে মনে ভাবলাম, আমার স্বামী আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে না তো? আমি তো কিছু জিজ্ঞেসও করতে পারছি না। ভাবলাম নতুন নতুন বিয়ে হয়েছে, এখন কিছু প্রশ্ন করলে ও যদি রেগে যায়। কিন্তু একই কথা রোজ শুনে শুনে আমার মনে কেমন একটা অস্বস্তি দানা বাঁধছিল। আমার ননদ প্রিয়া কলেজ চলে গেলে আমিও নিজের ঘরে চলে আসতাম। শাশুড়ি মাঝে মাঝে আমার ঘরে আসতেন, কিন্তু স্বামীর ভয়ে আমি ওনার সাথে বেশি কথা বলতাম না। আমার ননদ প্রিয়া 3-4টের দিকে কলেজ থেকে ফিরত, কিন্তু ফিরেই জামা কাপড় না বদলেই সোজা ছাদে চলে যেত। ঘন্টার পর ঘন্টা ওখানেই থাকতো। আর তারপর ও ছাদ থেকে নিচে নামতেই শাশুড়ি ওর উপর রাগারাগি করতেন। দুজনের মধ্যে এমন ঝগড়া শুরু হয়ে যেত, মনে হতো যেন মহাভারতের যুদ্ধ চলছে। প্রথমে আমি ভাবতাম প্রিয়া কলেজ থেকে ফিরে বইপত্র নিয়ে বসে না, তাই হয়তো শাশুড়ি ওকে বকাঝকা করে। কিন্তু এখন তো 15 দিন হয়ে গেল এই বাড়িতে এসেছি, এখন বুঝতে পারছি আসল ব্যাপার অন্য কিছু আছে। শাশুড়ি আসলে চান না প্রিয়া ছাদে যাক, আর প্রিয়া মায়ের বারণ না শুনে রোজই ছাদে চলে যেত, আর ঘন্টার পর ঘন্টা ওখানেই থাকতো। সন্ধ্যায় আমার স্বামী বিকাশ অফিস থেকে ফিরেই নিজের রুমে না এসে সোজা প্রিয়ার রুমে চলে যেত। কি জানি ঘন্টার পর ঘন্টা দুই ভাই বোন মিলে কি আলোচনা করত। তারপর প্রিয়ার সাথে কথা বলে বিকাশ সোজা চলে যেত ছাদে। আমি নিজের ঘরে বসে সব কিছু দেখতাম। আমার খুব খারাপ লাগতো, কিন্তু নতুন সংসার, তাই কিছু বলতে পারতাম না। সেদিন রাতে যখন ও ঘরে এলো, আমি ওর সাথে কথা বললাম না, মুখ গোমড়া করে বসেছিলাম। আমায় এইভাবে বসে থাকতে দেখে বিকাশ হেসে বলল, আজ মহারানীর রাগ হয়েছে নাকি? এই বলে ও আমার পাশে এসে বসলো, আর আমার মাথায় হাত বোলাতে থাকলো। ওর কথায় আমি একটু শান্ত হলাম, কিন্তু একটা কথা না বলে পারলাম না। আমি ওকে বললাম, তুমি আমায় কারোর সঙ্গে মিশতে দাও না কেন? এমনকি নিজেও তো আমাকে সময় দাও না। বাড়ি ফিরেই সারাক্ষণ ছাদে পড়ে থাকো। এমন কি আছে ওখানে যা আমায় বলা যায় না? আমার কথা শুনে বিকাশ হঠাৎ সিরিয়াস হয়ে গেল। ওর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিও ওকে এইভাবে দেখে ভয় পেয়ে গেলাম। বিকাশ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাবার সময়ও যখন ও বাড়ি ফিরল না, তখন আমার খুব চিন্তা হতে শুরু করলো। আমার ননদ প্রিয়াও খুব দুশ্চিন্তা করছিল, বারবার বলছিল, দাদা না বলে কোথায় চলে গেল? এমন তো ও আগে কখনো করেনি। দেখতে দেখতে রাত 11টা বাজে, বিকাশের তখনও কোনো খোঁজ নেই। এবার আমি নিজেকে দোষ দিচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম কেন যে আমি ওকে ওইসব বলতে গেলাম। ও আমার কথায় রাগ করেই বাড়ি থেকে বেরিয়েছে। প্রিয়া যেই নিজের ঘরে গেল, আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার পাশে এসে বসলো, আর তারপর বলল, তোমার বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি, আর এরই মধ্যে তোমার স্বামী তোমাকে না বলে বাড়ির বাইরে থাকতে শুরু করে দিল। নিজের স্বামীর উপর একটু নজর রাখো, এতে তোমারই ভালো, বুঝলে? শাশুড়ির কথা শুনে আমার আরও বেশি চিন্তা হতে শুরু করলো। কিছুক্ষণ পরই বিকাশ ফিরে এলো। ও আমায় আর শাশুড়িকে একসঙ্গে বসে থাকতে দেখেই কোনো কিছু না বলে সোজা আমার হাতটা ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেল, আর ঘরে ঢুকেই কড়া গলায় জিজ্ঞেস করলো, আমার মা তোমায় কি বলছিল? আমার মন প্রথম থেকেই খারাপ ছিল। বিকাশকে এইভাবে বলতে শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে কাপা গলায় বললাম, মা বলছিলেন আমার ছেলের খেয়াল রেখো। আমি ইচ্ছা করেই ওকে মিথ্যে কথা বললাম, কারণ আমি জানতাম বিকাশের সঙ্গে ওর মায়ের সম্পর্ক ভালো না। কি জানি মা ছেলের মধ্যে কি এমন ব্যাপার আছে।
আমার কথা শুনে বিকাশ কিছুটা শান্ত হয়ে বলল, দেখো, আসল ব্যাপারটা হলো আমি ছাদে বেশ কিছু ছোট ছোট পাখি পুষে রেখেছি। ওরা এই সময় ডিম পাড়ে। যদি কোনো অপরিচিত মানুষকে ওদের খাঁচার আশেপাশে দেখে, তাহলে ওরা নিজেরাই নিজেদের ডিম ভেঙে ফেলবে। তুমি এখন ওদের কাছে অপরিচিত, তাই তোমায় ছাদে যেতে বারণ করি। বিকাশের কথা শুনে আমার চিন্তা কিছুটা দূর হলো। আমি বললাম, আমি তো পাখি ভালোবাসি, আমিও ওদের দেখাশোনা করব। প্রিয়াও তো ওদের দেখাশোনা করে, তাই না? বিকাশ তখন হেসে বলল, আমার পাখিগুলো তো প্রিয়াকে চেনে, তাই ওরা ভয় পায় না। আমি ওর কথা বুঝতে পারলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি তোমার মায়ের সাথে কথা বলতে বারণ করো কেন? কেন ওনার থেকে দূরে থাকতে বলো আমায়? আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বিকাশ বলল, আসলে তোমাকে মায়ের কাছ থেকে দূরে থাকতে বলি কারণ ওনার মানসিক অবস্থা ভালো না। উনি তোমার ক্ষতি করতে পারেন। তুমি দেখো না, মা কেমন সবসময় প্রিয়ার সাথে ঝগড়া করে। আমি ওর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম, আর বেশি কিছু জানতে না চেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিস যাওয়ার আগে বিকাশ আবার বলল, ছাদে একদম যাবে না, আর মায়ের কাছ থেকেও দূরে থেকো। কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে বিকাশকে না জানিয়েই আমি শাশুড়ি মায়ের যত্ন নেব, কারণ মা বাবা অসুস্থ হলে কি সন্তান তাদের ছেড়ে দেয়? এখনই তো ওনার সবথেকে বেশি যত্নের প্রয়োজন। সে ওনার ছেলে মেয়ে যাই করুক, আমি তা করতে পারবো না। তাই বিকাশ আর প্রিয়া বেরিয়ে যাওয়ার পর আমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, আমি আপনার মাথায় তেল মালিশ করে দেব? উনি ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললেন। আমি তখন ওনার মাথায় তেল লাগাতে লাগাতে এদিক ওদিকের কথা বলছিলাম, কিন্তু ঠিক তখনই শাশুড়ি মা বললেন, শোনো বৌমা, ছাদটা খুব নোংরা হয়েছে, একটু ঝাড় দিয়ে এসো তো। বিকাশকে কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছিলাম না কি করব। বিকাশ বারবার করে মানা করেছে ছাদে যেতে, কিন্তু যদি না যাই তাহলে শাশুড়ি মা রাগ করবেন। ভাবলাম তাড়াতাড়ি একটু ঝাড় দিয়েই চলে আসব, আর পাখিগুলোকেও একটু দেখে আসব। ঝাঁটা নিয়ে যেই আমি সিঁড়িতে উঠলাম, হঠাৎ পিছন থেকে প্রিয়া আমায় কড়া গলায় বলল, বৌদি, কোথায় যাচ্ছ? তোমাকে দাদা বারণ করেছে না? দাঁড়াও, আমি এক্ষুনি দাদাকে ফোন করে সব জানাচ্ছি। এই বলে ও আমার হাত ধরে টেনে সিঁড়ি থেকে নিচে নামালো। আমি ওর কথা শুনে ভয়ে হাত জোর করে মিনতি করলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ও আমার কথা শুনল না। নিজের দাদাকে ফোন করে বলল, দাদা, বৌদি ছাদে যাচ্ছিল। আমি ওর হাত ধরে টেনে নামালাম। ভাগ্যিস আমি আজ কলেজ থেকে আগে ফিরেছি, তাই বাধা দিতে পারলাম। একবার ভাবতো, যদি আজ বৌদি ছাদে চলে যেত তাহলে কি হতো? প্রিয়া আমার হাতে ফোনটা ধরিয়ে দিল আর বলল, দাদা তোমার সাথে কথা বলবে। আমি ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই বিকাশ রেগে কড়া গলায় বলল, আমি তোমাকে এতবার বারণ করার সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না? তোমায় আমি শেষবারের মতন ক্ষমা করছি, আর যদি এমন করো বাড়ি থেকে তোমায় বের করে দেবো, বুঝলে? আমি ভাবতেই পারিনি বিকাশ আমাকে এইভাবে বলবে। আমি তখনই ফোনটা রেখে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলাম। সন্ধ্যায় বিকাশ বাড়ি ফিরেই রোজকার মতন আজও প্রিয়ার ঘরে চলে গেল, আর তারপর গেল ছাদে। আমি তো নিজের ঘরে বসে ভয়ে কাঁপছিলাম। এবার না জানি কি হবে, কি করবে ও আমার সাথে। কিন্তু ও ঘরে ঢুকে খুব শান্তভাবে বলল, কি ব্যাপার, আজ অন্ধকারে বসে আছো কেন? আমি ওর কথা শুনে উঠে বসে বললাম, তুমি বিশ্বাস করো, আমি ছাদে যেতে চাইনি। মাই আমাকে জোর করে ছাদে পাঠিয়েছিলেন। এই বলে আমি আবার কাঁদতে শুরু করলাম। বিকাশ তখন আমার হাতটা ধরে বলল, এই জন্যই তো আমি তোমায় মায়ের কাছ থেকে দূরে থাকতে বলি। উনি চান না আমরা একসাথে থাকি। মায়ের মানসিক অবস্থা ভালো না, জানি না উনি কি চান। আমি বিকাশের কথা শুনে অবাক হয়ে গেলাম। এ আবার কেমন মা, যে ছেলের সংসারই ভাঙতে চায়? রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। কিছুতেই আর ঘুম আসছিল না। এদিকে পিপাসায় গলাও শুকিয়ে যাচ্ছিল। আমি জল আনতে রান্নাঘরের দিকে যেতেই
অবাক হয়ে গেলাম। দেখি প্রিয়া আর আমার শাশুড়ি ধীরে ধীরে গোপনে কথা বলছে। এত রাতে ওরা কি কথা বলছে? আমি জল খেয়ে নিজের ঘরে চলে আসলাম। রাতে আর আমার ঘুম আসছিল না। তাহলে কি সত্যি আমার শাশুড়ি আর ননদ মিলেই বিকাশকে বোকা বানাচ্ছে? ওরা বিকাশকে বোকা বানানোর জন্য ওর সামনে ঝগড়া করে, কিন্তু রাত হলেই মা আর মেয়ে দুজনে মিলে জানি না কি প্ল্যান করে। এবার আমি বুঝতে পারলাম আজকের ব্যাপারটাও একটা প্ল্যান ছিল। শাশুড়ি মা ইচ্ছে করেই আমাকে ওই সময় ছাদে পাঠিয়েছিল যখন প্রিয়ার বাড়ি ফেরার সময় হয়ে গেছিল। কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছিল না, বিকাশ আমাকে ছাদে যেতে কেন বারণ করে? ছাদে পাখি তো অনেক বাড়িতেই পোষা হয়, কই তারা তো কেউ এমন করে না। এই বাড়ির ছাদে এমন কি আছে? কেন আমার স্বামী আমায় বারবার সেখানে যেতে বারণ করে? আর প্রিয়াই বা এতক্ষণ সেখানে কি করে? এই সব আমাকে জানতেই হবে, কিন্তু এবার খুব সাবধানে, কারোর নজরে যেন না পড়ে যায়। আমি মনে মনে স্থির করে নিলাম যেভাবেই হোক এই বাড়ির আসল রহস্য আমি খুঁজে বের করেই ছাড়ব। পরের দিন আবার কাজে বেরোনোর আগে বিকাশ আমায় সেই একই কথা বলে গেল, যা রোজ বলে যায়। বিকাশ আর প্রিয়া বেরিয়ে যাওয়ার পর আমিও নিজের ঘরে চলে আসলাম। কিন্তু আমার শাশুড়ি মা বারে বারে আমায় ডাকছিলেন। কখনো বলছিলেন আমার মাথায় তেল মালিশ করে দাও, আবার কখনো বলছিলেন পা টিপে দাও। মন তো বলছিল শাশুড়ির ঘরে যাই, কিন্তু আবার যদি কালকের মতন ঝামেলা হয়, এই ভেবে আমি আর ঘরের বাইরে বেরোলাম না। তখন দুপুর প্রায় 2টো বাজে। প্রিয়া কলেজ থেকে ফিরে সোজা আমার ঘরে এলো আর এসেই বলল, বৌদি তুমি কি কালকের ব্যাপারটা নিয়ে আমার উপর রাগ করে আছো? আমি বললাম, তুমিই বলো প্রিয়া, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি তুমি রাগ করতে না? আমার কথা শুনে প্রিয়া বলল, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমারও খারাপ লাগতো, কিন্তু তুমি যদি একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো তাহলে বুঝতে পারবে কেন এমন করেছিলাম। আমি বাপ মরা মেয়ে। অনেক ছোটবেলায় আমার বাবা মারা যান। তারপর থেকে মায়েরও মানসিক সমস্যা হয়ে যায়। তখন থেকে দাদাই বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করে। এখন দাদা যখন আমাকে একটা দায়িত্ব দিয়েছে ওর পাখিদের দেখাশোনা করার, তুমিই বলো বৌদি, আমি কি দাদার জন্য এটুকু করতে পারি না? বৌদি তুমি আর আমার উপর রাগ করে থেকো না। দেখো আমি তোমার জন্য আলু কাবলি নিয়ে এসেছি। আলু কাবলি দেখে আমার মুখে জল চলে এলো। তারপর প্রিয়া আমাকে এদিক সেদিকের কথা শোনাচ্ছিল। কিছুক্ষণ পর ও বলল, বৌদি আমি এবার যাই, একটু পাখিগুলোকে দেখে আসি। ও চলে যাওয়ার পর আমিও একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বাজে, কিন্তু কেন জানি না আমি ঠিকভাবে চোখ খুলে তাকাতেই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আবার ঘুমিয়ে পড়ি। অনেক কষ্টে আমি উঠে বসলাম। তারপর যেই আমি ঘরের বাইরে বেরোলাম, আমি তো অবাক হয়ে গেলাম। দেখি বিকাশ আর প্রিয়া ছাদ থেকে নিচে নামছে, তবে ওদের সাথে একজন মহিলা ডাক্তারও ছিলেন। ডাক্তারকে দেখেই আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, বলুন না ডাক্তার দিদি, সব ঠিক আছে তো? উনি কিছু না বলেই বেরিয়ে গেলেন। আমিও তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে খাটে শুয়ে পড়লাম আর চোখ বন্ধ করে ঘুমোনোর নাটক করলাম। কিছুক্ষণ পর বিকাশ আস্তে আস্তে ঘরে ঢুকলো আর আমাকে ঘুমোতে দেখে ও আবার বাইরে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না দুপুরে আমি ঘুমিয়ে পড়লাম কি করে, কারণ আমি তো ওই সময় কোনো দিনও ঘুমাই না। তাহলে আজ কি করে ঘুমিয়ে পড়লাম? আর তাছাড়া ওই ডাক্তারটাই বা কেন ছাদে গেছিল? পাখিদেরও আবার ডাক্তার হয় নাকি? এই সব ভাবতে ভাবতে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। এবার আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি কেন আমাকে ছাদে পাঠাতে চাইছিল। হয়তো উনি চাইছিলেন যাতে সত্যিটা আমার সামনে আসুক। এটা তো ঠিক যে আমার স্বামী আমার থেকে নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে, কিন্তু আবার এটাও ঠিক
যে আমি আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাই না, কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তাই আমি ওকে হারাতে চাই না। আধ ঘন্টা এইভাবেই শুয়ে থাকার পর আমি বাইরে বেরোলাম। দেখি প্রিয়া টিভি দেখছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার দাদা কোথায়? আমার কথা শুনে প্রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, আর তারপর বলল, বৌদি, এই সময় দাদা রোজ কোথায় থাকে? নিজের অফিসেই না? আজকেও ও অফিসেই আছে। জানি না কেন প্রিয়া আমার কাছ থেকে সত্যিটা লুকোচ্ছে। ঠিক সন্ধ্যা 7টা, আজও বিকাশ ওই টাইমেই অফিস থেকে ফেরার নাটক করে বাড়ি ঢুকলো। মনে তো হচ্ছিল এক্ষুনি ছাদে গিয়ে দেখি আসল রহস্যটা কি, কিন্তু আমার স্বামীর ভয় আর ভালোবাসার কথা ভেবে সেই মুহূর্তে আমি কিছুই করতে পারলাম না। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল, আর আমার সন্দেহ আরও বাড়তে থাকলো। একদিন শীতের দুপুরে আমি আর আমার শাশুড়ি উঠোনে বসেছিলাম। তখনই কেমন যেন চিৎকারের শব্দ কানে এলো। আমি আর আমার শাশুড়ি একে অপরের দিকে তাকালাম। ধীরে ধীরে চিৎকারের শব্দটা যেন আরও বাড়তে থাকলো। ওই শব্দটা ছাদ থেকে আসছিল। আমি আর শাশুড়ি দেরি না করে তখনই ছাদের দিকে গেলাম, কিন্তু শাশুড়ির পায়ে ব্যথা, তাই দুটো সিঁড়ি উঠেই আর যেতে পারলেন না। আমায় বললেন, বৌমা, তুমি আমার কথা ভেবো না, তাড়াতাড়ি ছাদে যাও। আমিও তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম, কিন্তু গিয়ে তো আমি অবাক। কোথাও তো কোনো পাখির খাঁচা নেই, আর না কোনো পাখি দেখা যাচ্ছে। ছাদে ছিল একটা ছোট ঘর, যার দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল, আর ওই ঘরের ভেতর থেকেই চিৎকারের শব্দটা আসছিল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি দরজাটা খুলতেই ঘরের ভেতরে যা দেখলাম তা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। দেখি একটা মেয়ে নিজের পেট চেপে বসে কাঁদছে। এই মেয়েটা আবার কে? এখানে কি করে এসেছে? আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি এখনই ডাক্তারকে ডাকছি। আমি তাড়াতাড়ি করে নিচে এলাম আর শাশুড়িকে সব কথা জানালাম, কিন্তু আমার কথা শুনে উনি অবাক হলেন না। উনি বললেন, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমার শাশুড়ি আমাকে আবার ছাদে পাঠিয়ে দিল। আমি গিয়ে মেয়েটার পাশেই বসেছিলাম। ততক্ষণে ডাক্তারও চলে আসলেন, আর এসেই উনি আমাকে বাইরে বেরিয়ে যেতে বললেন। প্রায় আধ ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ ঘরের ভেতর থেকে শুনতে পেলাম। ডাক্তারবাবু বাইরে বেরিয়ে বললেন, ছেলে হয়েছে, মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আমি বাচ্চাটাকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম। ততক্ষণে প্রিয়াও কলেজ থেকে ফিরে এসেছে। ও তো আমার হাতে বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, দেখো, তোমার দাদার পোষা পাখির ডিম থেকে বাচ্চা বেরিয়েছে। প্রিয়া আর ওখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল, আর বিকাশকে ফোন করে বাড়ি আসতে বলল। বিকাশ বাড়ি ফিরতেই আমি বললাম, দেখো, এই বাচ্চাটা কার মতন দেখতে হয়েছে, তোমার নাকি তোমার পাখির মতো? ও আমার কোনো কথার উত্তর না দিয়েই সোজা সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বিকাশ নিচে নেমে এলো, আর প্রিয়ার সাথে ওর ঘরে ঢুকে গেল। আমি এখনও বুঝতে পারছিলাম না যে আসল ব্যাপারটা কি, কারণ কেউই আমাকে কিছু বলছিল না। নানা রকম চিন্তাভাবনা আসতে থাকলো আমার মাথায়। ভাবছিলাম, হয়তো ওই মেয়েটা বিকাশের বউ হবে, তাই তো আমি যাতে না জানতে পারি সেই জন্য ও আমাকে ছাদে যেতে বারণ করত, আর নিজে মিথ্যা কথা বলে ছাদে যেত ওই মেয়েটার সাথে দেখা করতে। আমি মনে মনে ভেবে নিলাম, এই বাড়িতে আমি আর থাকবো না। সেই মতন আমি নিজের ঘরে গিয়ে জামা কাপড় গোছাতে শুরু করলাম। ঠিক তখনই বিকাশ ঘরে এলো, আর আমাকে জামা কাপড় গোছাতে দেখে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার কথা শুনে বিকাশ বলল, কেন? আমি কি এমন দোষ করেছি যার জন্য তুমি আমাকে আর আমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আমি বললাম, ঈশ্বর তোমাকে ফুটফুটে একটা সন্তান দিয়েছেন, তোমার আর কি চাই? তাছাড়া তোমার কাছে আমার কোনো দিনই কোনো গুরুত্ব ছিল না। অফিস থেকে ফিরে প্রিয়ার ঘরে চলে যেতে, আর তারপর সোজা চলে যেতে ছাদে। আমি থাকি আর না থাকি তাতে তোমার কিছু যায় আসে না। তাছাড়া এই সংসারে আমার আর কোনো দরকার নেই।
বিকাশ আমার হাত থেকে কাপড়গুলো কেড়ে নিল আর তারপর আমার হাত ধরে টেনে নিজের সামনে বসালো আর বলল, আমি যা বলবো মন দিয়ে শুনবে। ছাদে তুমি যে মেয়েটাকে দেখেছো, ও আমার নিজের বোন প্রিয়া। একটা খারাপ ছেলের পাল্লায় পড়ে ও প্রেগনেন্ট হয়ে যায়। মা ব্যাপারটা জানতে পারলেও আমাকে কিছুই বলেননি। পরে যখন আমার ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়, আমি ওকে প্রশ্ন করতেই ও সব সত্যি কথা বলে দেয়। সব কিছু শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। খুব ভয় পেয়ে গেছিলাম, যদি সবাই জানতে পারে তাহলে আর আমাদের সমাজে মুখ থাকবে না। অনেকবার জিজ্ঞেস করার পর যখন ও ছেলেটার নাম আমাদের বলল, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই ছেলের বাড়ি এখানে না, ও এখানে বেড়াতে এসেছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? আমার বোনের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। আমরা তো আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই আমি আমার বোনকে বললাম ও যেন ছাদেই থাকে, আর এতে আমার বোন রিয়াও রাজি হয়ে গেল। কিন্তু আমার মা ভাবলেন যে আমি আর প্রিয়া রিয়ার সাথে অন্যায় করছি। আমার মা পায়ের ব্যথার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতো না, তাই আমাকে আর প্রিয়াকে বলতো যেন আমরা বোনকে নিচেই রাখি। কিন্তু মায়ের কথা শোনা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই মা সব সময় প্রিয়ার সাথে ঝগড়া করত। আর যদি বলো তোমার কথা, আমি তোমাকে এই কারণেই বলিনি। সবে সবে তুমি আমাদের বাড়িতে বিয়ে হয়ে এসেছো, এখনও তুমি আমার পরিবারের ব্যাপারে তেমন কিছুই জানো না। আর এখনই যদি তুমি এই সব কথা জানতে পারো তাহলে তুমি আমার পরিবারের সম্পর্কে খারাপ ভাববে, হয়তো তুমি আমাকে ছেড়ে চলেও যাবে। তাই আমি তোমাকে কিছু জানাইনি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে তুমি সব কিছু জানতে পারবে, আর নিজেই যখন সব কিছু বুঝতে পারবে তখন আর আমার পরিবার বা আমাকে নিয়ে তোমার কোনো ভুল ধারণা হবে না। সেই দিন থেকে বিকাশকে নিয়ে আমার মনের মধ্যে যা ভুল ধারণা ছিল তা সব দূর হয়ে গেল। তারপর থেকে আমি আমার ননদ রিয়া আর ওর বাচ্চার খুব খেয়াল রাখতাম। বেশ কয়েক বছর পর আমরা ওর জন্য একটা ভালো ছেলে দেখে ওর আবার বিয়ে দিয়ে দিলাম। এখনও নিজের সংসারে ভালোই আছে, আর আমরাও ওকে ভালো থাকতে দেখে শান্তিতে আছি। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।